বন্ধুরা নমস্কার। আমাদের এখানে একটা কথা ভীষণভাবে প্রচলিত জানেন, যে ঠেলার নাম বাবাজি শোনো শোনো গোসাইজি। আর বাংলাদেশে ঠিক এমনই একটি কথা প্রচলিত আছে যে অকেজোর তিন কাজ বড়, ভোজন ক্রোধ নিদ্রা দর। এবার আপনারা বলবেন কেন এই কথা দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম। তার কারণটি হলো এ মাসে আমাদের নতুন একটি বিপজ্জনক পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু এই দুটো কথা ভীষণভাবে ফলতে যাচ্ছে। কেন বলছি এমনটা? আসলে বাংলাদেশের প্রথম সারির একটি দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে বলা হয়েছে বাংলাদেশের বৃহৎ পোশাক শিল্প অতি দ্রুত বন্ধ হতে চলেছে। এছাড়াও বিজনেস স্ট্যান্ডার্ড নামক একটি পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে বলা হয়েছে বাংলাদেশের বৃহত্তম ও বহুজাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস কোম্পানি বেক্সিমকোর অধীনে থাকা 170টি কোম্পানির মধ্যে 136টি কোম্পানি আগামী 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, এর মধ্যে 32টি কোম্পানিকে সরাসরি নিলামে তোলা হবে। বিজনেস স্ট্যান্ডার্ড নামক এই পত্রিকায় যে সময় এই খবরটি প্রকাশ করেছে, ঠিক একই সময়ে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস নামক আরেকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই একই খবরে বলা হয়েছে বাংলাদেশের শিল্প খাতে সংকটের ফলে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ভীষণভাবে উপকৃত হচ্ছে। এই সংবাদ মাধ্যমের সংবাদ সূত্র অনুযায়ী বাংলাদেশের শিল্প খাতের সংকটের ফলে ভারতের টেক্সটাইল হাবগুলো যেমন তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাট, উত্তরপ্রদেশে নতুন করে অর্ডার আসতে শুরু করেছে গার্মেন্টস সেক্টরে। বিশেষ করে তামিলনাড়ুর তিরুপুর নামক একটি জায়গায় এত পরিমাণে অর্ডার আসতে শুরু করেছে যে তিরুপুরের সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যুদ্ধ তৎপরতার সাথে ওভারটাইম এবং ডাবল শিফটিংয়ে শ্রমিকদের কাজ করতে হচ্ছে। দেখুন, বাংলাদেশে গত 3 মাস ধরে যেমনভাবে রাজনৈতিক অস্থিরতা চলেছে, যেমনভাবে বাংলাদেশের উপদেষ্টারা বাংলাদেশের উন্নয়নমূলক কথাবার্তা না বলে ভারত বিদ্বেষী নিয়ে বেশি কথা বলছে, সে জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে কিন্তু এমনটা হবারই কথা ছিল। দেখুন, আমরা যারা অল্প স্বল্প জিওপলিটিক্স নিয়ে রিসার্চ করি তারা কিন্তু সবসময় এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক খারাপ কিংবা ভালো হলে তাতে কিভাবে কোন দেশের লাভ হবে কোন দেশের ক্ষতি হবে তা নিয়ে কিন্তু বিভিন্ন বিশ্লেষণ করি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিশ্লেষণ করে দেখে নেব যে আজকের এই বাংলাদেশের পরিস্থিতির জন্য বাংলাদেশের ঠিক কতটা ক্ষতি হতে চলেছে আর ভারতের জন্য ঠিক কতটা লাভ অথবা সুবিধা হতে চলেছে। তো সবটা প্রথম থেকে শুরু করবার আগে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট করছি, অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো লাইক করবার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশের গার্মেন্ট শিল্প ছিল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কেন এই কথাটা বলছি? এর কারণ হচ্ছে শেখ হাসিনা শাসনকালে বিগত 15 বছরে দেশটির অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে কাজ করছে কিন্তু এই বাংলাদেশের গার্মেন্ট শিল্প। শেখ হাসিনা শাসনকালে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 80% ছিল। টাকার অঙ্কে হিসেব কষলে যার ভ্যালু প্রায় $80 বিলিয়ন বেশি, যেটা বাংলাদেশের মোট শিল্প উৎপাদনের প্রায় 20%। শুধু তাই নয়, এই শিল্পে প্রায় 40 লাখ মানুষ কাজ করত, যাদের মধ্যে অধিকাংশই কিন্তু ছিল মহিলা শ্রমিক। আর গার্মেন্টসের কর্মসংস্থান ছিল বাংলাদেশের মোট কর্মসংস্থানের 12 থেকে 13%। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সর্বনাশ করে দেবার আগে বাংলাদেশকে রাইজিং স্টার অফ এশিয়া যে বলা হতো, সেটা কিন্তু গার্মেন্টস শিল্পের জন্যই। কারণ 2017 সাল থেকে 2021 সাল অবধি ধারাবাহিকভাবে বাংলাদেশ কিন্তু পৃথিবীর গার্মেন্টস শিল্পে একদম 1 নম্বর স্থানে অবস্থান করছিল। যদিও 2022 সালে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ রপ্তানি খাতে চীনের পরে দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারী দেশ হিসেবে অবস্থান করতে থাকে এবং এরপর যখন ভারত এবং ভিয়েতনাম গার্মেন্টস শিল্পে উন্নতি করে তখন বাংলাদেশ কিন্তু আরও কিছুটা পিছিয়ে পড়েছিল, একথা কিন্তু সত্যি। কিন্তু তবুও গত বছর পর্যন্ত বাংলাদেশ গার্মেন্টস উৎপাদনে এবং রপ্তানিতে কিন্তু পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবেই বিবেচিত হতো। কারণ বিশেষত ইউরোপীয় ইউনিয়নের সবকটা দেশে বাংলাদেশ তখনও কিন্তু একটা মেজর গার্মেন্টস সরবরাহকারী দেশ হিসাবেই পরিচিত ছিল। আর সেই কারণেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা 2025 সালের মধ্যে বাংলাদেশের মোট গার্মেন্টসের রপ্তানি $100 বিলিয়ন পৌঁছানোর একটা কিন্তু প্রেডিকশন তারা করেছিল। আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা এখন পর্যন্ত শুনছেন। আর আপনারা খেয়াল করেছেন আমি বারবার করে বলছি কিন্তু ছিল, মানে এখন আর নেই। গত 15 বছর ধরে শেখ হাসিনা যে শিল্পটাকে বাংলাদেশে গড়ে তুলেছিল, গত 3 মাসে এই অপদার্থ ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাকে কিন্তু একেবারে ধ্বংস করে দিয়েছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ইউনূস যে শেষ করে দিয়েছে তার কি প্রমাণ আছে আপনার কাছে? দেখুন, আপনারা জানেন আমি আমার ভিডিওতে যুক্তি
যুক্তিযুক্ত তথ্য এবং রেফারেন্স ছাড়া কিন্তু কোনো কথা বলি না, আর আজকেও কিন্তু সেটা বলছি না। তাই বাংলাদেশে ইউনূস এসে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে কিভাবে শেষ করে দিয়েছে, চলুন তা নিয়ে একটু তথ্য সহকারে আপনাদের সামনে ব্যাখ্যা সহকারে আলোচনা করি। দেখুন, আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের ছোট বড় অসংখ্য গার্মেন্টস শিল্প কিন্তু গড়ে উঠেছিল, কথা কিন্তু ধ্রুব সত্যি। এবার এটার মধ্যে সর্ববৃহৎ গার্মেন্টস কোম্পানি ছিল কিন্তু বেক্সিমকো। বেক্সিমকো হলো বাংলাদেশের বৃহত্তম টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এই বেক্সিমকো কোম্পানি কিন্তু এরা গার্মেন্টসের পাশাপাশি ফার্মাসিউটিক্যাল এছাড়াও কিন্তু ইনফরমেশন টেকনোলজির খাতে কিন্তু একসঙ্গে তারা কাজ করত। বেক্সিমকো নামক এই যে একটা বহুজাতিক কোম্পানি, যেটা 1971 সালে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর ছিল ঢাকা। বর্তমানে এই বেক্সিমকো কোম্পানি কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সফল কোম্পানিগুলোর মধ্যে একটা। আপনারা কম বেশি এই বিষয়টা প্রত্যেকেই জানেন। এবং আমি যদি এই বেক্সিমকো কোম্পানির ঔষধ, সেমিকন্ডাক্টর এবং রিয়েল এস্টেটের এই সমস্ত সেক্টরগুলো বাদও দিই, তারপরেও কিন্তু এই কোম্পানির গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পের কথা যদি বলি, তাহলেও দেখা যাবে যে বেক্সিমকো বাংলাদেশের টেক্সটাইল শিল্পে একটা বিশাল প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হয়ে রয়েছে। কারণ এর অধীনে 170টার বেশি কোম্পানি রয়েছে এবং এদের মধ্যে বেশিরভাগই কিন্তু টেক্সটাইল এবং গার্মেন্টসে কাজ করে। কারণ এই বেক্সিমকো কোম্পানি কিন্তু দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবেও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি করে। শেখ হাসিনার দেশ ত্যাগের আগ পর্যন্ত এই কোম্পানিটা বাংলাদেশের অর্থনীতিতে খুব ভালো রকমের কিন্তু একটা ইনপুট দিত। আর এরপরে আমরা জানি যে 5ই আগস্টের মতো কালো দিন বাংলাদেশের আকাশে ঘনিয়ে এলো এবং তারপর থেকে 3 মাস কাটতে না কাটতেই বিজনেস স্ট্যান্ডার্ড নামক পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে বলা হচ্ছে যে বাংলাদেশের বৃহত্তম বহুজাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস কোম্পানি বেক্সিমকোর অধীনে থাকা 170টি কোম্পানির মধ্যে 136টি কোম্পানি আগামী 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, এর মধ্যে 32টি কোম্পানিকে রীতিমতো নিলামে তোলা হবে। এছাড়াও এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বেক্সিমকোর ঋণ পরিস্থিতিটা ভীষণই খারাপ। বিশেষ করে জনতা ব্যাংক থেকে 23,000 কোটি টাকার ঋণ রয়েছে এই কোম্পানির এবং এর মধ্যে 19,000 কোটি টাকা কিন্তু ব্যাড লোন হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। অবস্থাটা ঠিক কেমন আশা করি আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এবারে নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন যে কেন এমনটা হলো বা কিভাবে এই পরিস্থিতিটা হলো। তাহলে চলুন এই পুরো বিষয়টা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। অবশ্যই এই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আপনারা কিন্তু প্রত্যেকটি বিষয়ে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পেতে চলেছেন। তো প্রথমেই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন বেক্সিমকোর মতো এত বড় একটি কোম্পানির কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং এর ফলে ভারত কিভাবে লাভবান হচ্ছে। তো পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানার আগে এর পেছনের প্রেক্ষাপটটা কিন্তু একটু জেনে নিতে হবে আপনাদের। দেখুন, প্রথমত বাংলাদেশের সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর থেকে কোনো এক অজ্ঞাত কারণে দেশের টেক্সটাইল কারখানার শ্রমিকরা প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় মিছিল বিক্ষোভ করছেন। 26 এবং 27 নভেম্বরের খবর অনুযায়ী ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা যেমন আশুলিয়া, গাজীপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল, তা আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানি। আর বেক্সিমকোর প্রধান ইন্ডাস্ট্রিয়াল পার্কও কিন্তু এই গাজীপুর এলাকাতেই অবস্থিত, আপনারা এটা প্রত্যেকেই জেনে থাকবেন। এছাড়াও আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকেই এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো কারণে শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। ঢাকার আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের মতো এলাকায় গার্মেন্টস কর্মীরা প্রায় 20% থেকে 30% বেতন এছাড়াও অন্যান্য সুবিধা আদায়ের জন্য রীতিমতো প্রতিবাদ আন্দোলন কিন্তু শুরু করেছে। দেখুন, হঠাৎ কেন এই বিক্ষোভ সেটা কিন্তু একমাত্র ওপরওয়ালাই জানে। তবে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী এই ধরনের প্রতিবাদের কারণে 40% থেকে 50% গার্মেন্টস কোম্পানি তাদের উৎপাদনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে রাখতে বাধ্য হয়েছে। এবং দ্বিতীয়ত, শেখ হাসিনার আমলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য ভারতের কাঁচামাল সরবরাহটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই গার্মেন্টসের জন্য দরকারি তন্তু, সুতো, রং এবং আনুষঙ্গিক উপকরণ যেমন ফেব্রিক, ডাইস, যেগুলো বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় সরবরাহকারী দেশ হিসাবে তো ভারত ছিল। কিন্তু আমরা তো জানি যে ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের সম্পর্কটা ঠিক কীরকম। তাই ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রায় 35% থেকে 40% কাঁচামাল ভারত থেকেই উৎপাদিত এবং সরবরাহ হতো। কিন্তু বিগত 3 মাসে বাংলাদেশের ইউনূস সরকার ভারতের সঙ্গে সম্পর্ক এমন অবনতি ঘটিয়েছে যে বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে পণ্য বা কাঁচামালের দাম সেটা কিন্তু 20% থেকে 25% বৃদ্ধি পেয়েছে। কাঁচামাল সরবরাহে ঘাটতি এবং লজিস্টিক খরচ বেড়ে যাওয়ার কারণে গার্মেন্টসের খাতের উৎপাদন খরচ কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছে। ঢাকা ট্রাইবুন নামে একটা পত্রিকার মতে গার্মেন্টস শিল্পে কাঁচামালের দাম বৃদ্ধি হবার কারণে প্রায় 15 থেকে 20% কোম্পানি তাদের উৎপাদনকে বন্ধ
রাখবার সিদ্ধান্ত নিয়েছে। এবং তৃতীয়ত, বাংলাদেশের গার্মেন্টসের বেশিরভাগ কোম্পানি ঋণের কারণে সংকটে রয়েছে। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি গার্মেন্ট শিল্পের মোট ঋণের পরিমাণ 50,000 কোটি টাকা। এর মধ্যে কিন্তু অনেকটাই ব্যাড লোন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংকগুলোর তথ্য মতে বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে গার্মেন্ট শিল্প ঋণ পুনর্গঠন বা ঋণ পুনর্বিনিয়োগের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, যার ফলে অনেক কোম্পানি কিন্তু ঋণের অভাবে তাদের বর্তমানের উৎপাদনকে চালিয়ে যেতে পারছে না। চতুর্থত, বাংলাদেশি গার্মেন্ট শিল্পের রপ্তানির আয় গত বছর 17.9 বিলিয়ন মার্কিন ডলার ছিল, যা পূর্ববর্তী বছরের তুলনায় 7% থেকে 10% কমেছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী এই পতন গার্মেন্টস কোম্পানিগুলোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে কাজ করছে। কিন্তু কেন এই পতন? বিশেষজ্ঞদের মতে দুটি কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্ডার পাওয়াটা বাংলাদেশের জন্য অনেকটা কমে গেছে। প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের চলমান অস্থিরতার জন্য গত 3-4 মাসে গার্মেন্টস কোম্পানিগুলো ঠিক সময়ে মালের অর্ডারটা ডেলিভারি করতে পারছে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে ভারতের সমুদ্র বন্দর, বিশেষ করে কলকাতা, হায়দ্রাবাদ এবং চেন্নাই পোর্টের মাধ্যমে বাংলাদেশ যে গার্মেন্টসের কাঁচামাল রপ্তানি হতো, সেই গার্মেন্টস রপ্তানির জন্য ট্রানজিট বন্দর হিসেবে ভারতের কোনো বন্দরকে বাংলাদেশ ব্যবহার করতে পারছে না। প্রায় 30 থেকে 40% গার্মেন্টস পণ্য ভারতের মাধ্যমে যে আগে বিশ্বের বাজারে রপ্তানি হতো, সেটা কিন্তু ইউনূস সরকারের ভারতের সাথে শত্রুতার ফলে রীতিমতো ধাক্কা খেয়েছে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের এই অবনতির কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্প কিন্তু রীতিমতো এই বৈদেশিক এক্সপোর্ট থেকে বঞ্চিত হচ্ছে। এবং পঞ্চমত, ঢাকা ট্রাইব্যুনের রিপোর্ট অনুযায়ী ইউনূস সরকারের এই 3-4 মাসে গার্মেন্ট শিল্পের উপযুক্ত তহবিলের সহায়তা পাওয়ার ক্ষেত্রে রীতিমতো অব্যবস্থা দেখা দিয়েছে। বলা বাহুল্য, করোনা পরবর্তীতে শেখ হাসিনা আমলে গার্মেন্টস কোম্পানিগুলো যে স্পেশাল প্যাকেজ পেয়েছিল তার ছিটেফোঁটাও কিন্তু এখন বরাদ্দ হচ্ছে না। সরকারের কাছ থেকে এই গার্মেন্ট শিল্পগুলো কোনো রকমভাবে মনোযোগ তো পাচ্ছেই না, বরং বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে যে গার্মেন্ট শিল্প, সেখানে মনোযোগ দেওয়ার বদলে বর্তমান ইউনূস সরকার জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পরিবর্তন এবং হিন্দু নিধনযোগ্য করার দিকে কিন্তু বিশেষভাবে কিন্তু মনোযোগ দিয়েছে। আর যা হবার সেটাই কিন্তু গার্মেন্ট শিল্পের সাথে এই মুহূর্তে ঘটছে। এবং ষষ্ঠত, বাংলাদেশের বর্তমানে দক্ষ যে গার্মেন্টস ইঞ্জিনিয়ার, তাদের কিন্তু একটা সংকট দেখা দিয়েছে। এই কথাটা শুনে হয়তোবা আপনারা অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের অধিকাংশ গার্মেন্টস কোম্পানিগুলোই কিন্তু তাদের গার্মেন্টস সেক্টরে ইঞ্জিনিয়ার, ডিজাইনার এবং টেকনিক্যাল স্টাফ হিসাবে ভারতীয়দেরকেই কিন্তু নিয়োগ করত। আর এখন বাংলাদেশ যেভাবে মোল্লা এবং জিহাদিদের হাতে চলে গেছে, তাই খুব স্বাভাবিকভাবেই কিন্তু ভারতীয়রা বাংলাদেশে আর নিরাপদ বোধ মনে করছে না। তাই দলে দলে এই ইঞ্জিনিয়ার এবং স্টাফরা কিন্তু ভারতবর্ষে ফিরে এসেছে। এবং সপ্তমত হলো চাঁদাবাজি। দেখুন, একথা অস্বীকার করার উপায় নেই যে এই মুহূর্তে বাংলাদেশ একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলার অবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই যাদের হাতে টাকা রয়েছে সেই শিল্পপতিরা কিন্তু চাঁদার হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশে না থেকে বিদেশে গিয়ে থাকাটাই কিন্তু অনেক বেশি সেফ বলে মনে করছে। মূলত এই 60টা কারণেই কিন্তু বাংলাদেশের গার্মেন্ট শিল্প সম্পূর্ণভাবে ধ্বংসের মুখোমুখি এসে পড়েছে। অর্থাৎ এই গুরুতর সমস্যা নিয়ে সম্প্রতি বেক্সিমকোর অ্যাডভাইজারি কাউন্সিলের কিন্তু একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বেক্সিমকোর শীর্ষ কর্মকর্তারা কিন্তু উপস্থিত ছিলেন। এবং পাশাপাশি বাংলাদেশের সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী এবং গৃহমন্ত্রীও কিন্তু ওই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এবং সরকার বৈঠকে নির্দেশ দিয়েছেন যে শ্রমিকদের বেতন এবং ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। তবে বেক্সিমকোর কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই, তাই তারা কোনোভাবেই বেতন পরিশোধ করতে পারবে না। অর্থাৎ বাংলাদেশে বেক্সিমকো কোম্পানির পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে সেখানে 32টি গার্মেন্টস কোম্পানি এবং টেক্সটাইল ফ্যাক্টরি এমন রয়েছে যেগুলিকে খুব তাড়াতাড়ি নিলামে তোলা হবে। এবং 136টি কোম্পানি যেগুলি টেক্সটাইল এবং গার্মেন্টসে কাজ করছে তাদেরকে আগামী 3 মাসের মধ্যেই পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি বেক্সিমকোর ঋণের পরিস্থিতিটাও কিন্তু ভালো না, যেটা আগেই আমি বলেছি যে বাংলাদেশ জনতা ব্যাংকের কাছে এই কোম্পানিটির মোট ঋণের পরিমাণ 23,000 কোটি টাকা, তার মধ্যে 19,000 কোটি টাকাই কিন্তু ব্যাড লোন বা খারাপ ঋণ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। এর পাশে আরও 3,400 কোটি টাকা বকেয়া রয়েছে, যা শীঘ্রই নন পারফরমেন্সিং অ্যাসেট হিসাবে ঘোষণা করা হতে পারে। সহজভাবে বলতে গেলে বেক্সিমকো কোম্পানি রীতিমতো কিন্তু দেউলিয়া হয়ে পড়েছে। শুধু বেক্সিমকো কোম্পানি নয়, বাংলাদেশে যে ভারতীয় এবং আন্তর্জাতিক পোশাক কোম্পানিগুলো কাজ করছিল তারাও কিন্তু একে একে তাদের ফান্ডকে বাংলাদেশ থেকে গুটিয়ে নিয়েছে। যেমন H&M, যারা নামক বিদেশি কোম্পানিগুলি, আবার আদিত্য বিড়লার ফ্যাশন অ্যান্ড রিটেলস, রিলায়েন্সের টেন্সও কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছে। সব মিলিয়ে গত 3-4 মাসে বাংলাদেশে প্রায় 700 থেকে 1000 ছোট এবং মাঝারি গার্মেন্ট শিল্প ইতিমধ্যেই কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই হলো
কিন্তু বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ভয়াবহ করুণ পরিস্থিতির কথা। তবে কথায় আছে না যে সাগরের এক পাশ শুকিয়ে গেলে আরেক পাশে সুনামি হয়, আর আজকে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি লাভবান যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ভারত। যদি জানতে চান যে সেটা কিভাবে, তাহলে চলুন সেই বিষয়ে একটু সংক্ষেপে আপনাদের ধারণা দিয়ে রাখি। প্রথমত, ভারতের বিভিন্ন টেক্সটাইল হাব যেমন নয়ডা, সুরাট, লুধিয়ানার মতো বড় বড় শিল্পকেন্দ্রগুলি এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। এর মধ্যে আবার সবচেয়ে বেশি লাভ হয়েছে তিরুপুর নামক একটি ছোট্ট টেক্সটাইল হাবের। তিরুপুর হলো তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে 50 থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত একটা ছোট্ট শহর। এই টেক্সটাইল হাব সামান্য কিছু অর্ডার পেত, কিন্তু এখন সেখানে এত বেশি অর্ডার আসছে যে সবগুলো ফ্যাক্টরি যুদ্ধ তৎপরতার সাথে কাজ করছে, আর সেখানকার শ্রমিকরা ওভারটাইম পর্যন্ত কিন্তু কাজ করতে বাধ্য হচ্ছে। এবং দ্বিতীয়ত, ভারতের বড় বড় টেক্সটাইল প্লেয়াররাও কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির সুবিধা লাভ করছে, যেমন অরবিন্দ মিল, কেপিআর মিল, জিন্দাল, বর্তমানে রেমন্ড, ওয়েলস্পান, বোম্বে ডাইংয়ের মতন সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু আচমকা নতুন অর্থের সুনামি এসেছে। অর্থাৎ রেমন্ড কোম্পানি তো পরিষ্কারভাবে বলেই দিয়েছে যে বাংলাদেশে টেক্সটাইল সংকট শুরু হয়ে যাবার ফলে তাদের 200 কোটি টাকা অতিরিক্ত লাভ হয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে সম্প্রতি তারা 200 কোটি টাকার বিনিয়োগ পর্যন্ত পেয়েছে। এবং তৃতীয়ত, ভারতের উত্তরপ্রদেশ 10,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করতে চলেছে। আপনারা এই বিষয়ে কম বেশি প্রত্যেকেই জানেন। এবং সম্প্রতি মুকেশ আম্বানি জানিয়েছে উত্তরপ্রদেশের ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কে তারা বড় অঙ্কের টাকা ইনভেস্ট করবে। এবং চতুর্থত, বাংলাদেশের গার্মেন্ট শিল্পের সংকটের কারণে আমেরিকা এবং ইউরোপের বাজারে যে শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতাকে কাজে লাগিয়ে ভারত যদি ইউকে এবং ইউএইতে এফটিএ চুক্তিটা করতে পারে, তার ফলে ওই বাজারটা ভারতের দখলে চলে আসবে বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে। অতএব সব মিলিয়ে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এই প্রতিবেদনকেই কিন্তু যথার্থ মনে হয়েছে যে ভারতের টেক্সটাইল শিল্প আগামী কয়েক বছরের মধ্যেই 2 থেকে 3 বিলিয়ন ডলার লাভ করতে চলেছে। তো এই হলো কিন্তু সম্পূর্ণ বিষয়বস্তু। আশা করছি কেস স্টাডি হিসেবে যুক্তিসঙ্গত তথ্য এবং প্রমাণাদি দিয়ে আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটিতে অনেক তথ্যবহুল সংক্রান্ত বিষয় রয়েছে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে আপনারা একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি অলরেডি এই ভিডিওটিতে লাইক করে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কি করবেন, এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পুরো বিষয়টা সম্পর্কে আপনারা কি মতামত পোষণ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আজকের মতো জয় হিন্দ, জয় ভারত।